রামায়ণের প্রভাব শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ থাইল্যান্ড, সেখানে রামের প্রভাব যথেষ্ট। এমনকি ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে তাদের রামায়ণ পড়তে হয়। থাইল্যান্ডে রামায়ণকে বলা হয় রামাকিয়েন। সেখানেও রাম রয়েছেন, লক্ষ্মণ, সীতা, হনুমান, রাবণ সবাই কিন্তু রয়েছেন, কিন্তু নাম পরিবর্তন হয়েছে। থাইল্যান্ডে ভারতীয় রামায়ণের ভার্সন হল রামাকিয়েন। সেই রামাকিয়েন সম্পর্কে আজ আমরা অবগত হব। নমস্কার, আমি জেসি, আপনারা দেখছেন হিরণ্যগর্ভ অফিসিয়াল। নমস্কার, হিরণ্যগর্ভ অফিসিয়ালের সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধুকে আমার নমস্কার। এবং যে প্রশ্নটি আপনি করলেন সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। থাই রামায়ণের সঙ্গে, থাই রামায়ণকে থাই রামাকিয়েন বলা হয়। থাই রামাকিয়েনের সাথে বা রামায়ণের সঙ্গে বাল্মীকি রামায়ণের অনেকগুলি তফাৎ আছে। তার মধ্যে মূল যে দুটি তফাৎ, একটি হচ্ছে সীতার জন্ম। সীতার জন্মে যে কাহিনী আমরা জানি, থাই রামাকিয়েন অনুযায়ী সীতা রাজা রাবণের কন্যা। এবং খুব আশ্চর্যজনকভাবে যে গল্প আমরা পায়েসের গল্প জানি, যে রানীরা পায়েস খেয়েছিলেন, সেই থেকে, সেই যজ্ঞে পাওয়া পায়েস থেকে রাম লক্ষ্মণ জন্ম, সেই ঘটনাকে এদের গল্পে দেখানো হয়েছে যে তিনটি সুবর্ণ ফল, এবং সেই ফলগুলি যখন দেয়া হয় সেটি রাবণের একজন রাক্ষস তার নিজের জ্ঞান থেকে এবং নিজের বুদ্ধি দিয়ে সে অনুভব করে যে দশরথের পত্নীদের এই ফলটি দেয়া হচ্ছে, এবং সেটি সে যখন মন্দোদরীকে বলে, মন্দোদরীর খুব ইচ্ছে হয় যে এই ফল আমারও চাই, এবং সেই ফলের থেকে আধখানা অংশ ওই রাক্ষস চুরি করে নিয়ে আসে অযোধ্যা থেকে, এবং মন্দোদরীকে দেয়া হয় শ্রীলঙ্কাতে। তার ফলে মন্দোদরী গর্ভবতী হন, এবং গর্ভবতী হয়ে সীতার জন্ম দেন। সীতার যে মুহূর্তে জন্ম দেন সেই মুহূর্তে বিভীষণ বলেন, এখানে এরা বিভীষণকে বলে বিবেক, আর থাই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা ফিপেক। তো সেই ফিপেক বলেন যে এই কন্যা পরবর্তীকালে অসুরকুলের সংহার কারণ হবে, সেই জন্য তাকে ভাসিয়ে দেয়া হয় জলে, এবং সেই ভাসমান পেটিকাটি জলে ভাসতে ভাসতে আমাদের জনক রাজার কাছে পৌঁছয়, এবং জনক রাজা তাকে মানুষ করেন। এটি হচ্ছে একটি মেজর ডিফারেন্স থাই রামায়ণের সঙ্গে বাল্মীকি রামায়ণের। আরেকটি ডিফারেন্স যদি বলেন, যদি সেটা হচ্ছে হনুমানের চরিত্র নিয়ে। হনুমানজি আমাদের ভারতীয় সভ্যতাতে, আমাদের ভারতীয় বোধেতে, রামায়ণেতে হনুমানজি আমাদের কাছে ব্রহ্মচারী, এবং হনুমানজির একটি অন্য পরিচয় যেটি খুবই শ্রদ্ধার পরিচয় ভারতবর্ষের মানুষের কাছে। এখানেও হনুমানজিকে শ্রদ্ধা করা হয়, এমন নয় যে শ্রদ্ধা করা হয় না, কিন্তু এখানে হনুমানজির শ্রদ্ধাটা হয় বীরত্বকে কেন্দ্র করে, এবং সেই কারণে এখানে হনুমানজি যতটা ওবিডিয়েন্ট, দাসানুদাস, তিনি শ্রীরামের দাসানুদাস, তিনি তার বীরত্ব দিয়ে শ্রীরামকে সবসময় রক্ষা করছেন, কিন্তু তিনি বিবাহিত এবং তিনি তার কন্যা আছে, তার পুত্র আছে, এই রূপে হনুমানকে দেখানো হয়। আর দশকাণ্ড বা দশকান বা তোষাকান বলে, যে রাবণের যে নাম তোষাকান কথাটা এসছে দশকাণ্ড থেকে, সেই 10 কাণ্ড মানে 10 মাথা, তো সেই থেকে রাবণের নাম এখানে তোষাকান। এইরকম ছোট ছোট অনেক অমিল রয়েছে, কিন্তু মূল চরিত্রগুলি মোটামুটি এক, ঘটনাও এক, কিন্তু স্থান কাল পাত্রভেদে একটু পার্থক্য হয়েছে। আপনি যদি পুরো দক্ষিণ পূর্ব এশিয়া দেখেন, শুধু থাইল্যান্ড নয়, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো, তারা প্রত্যেকে বিষ্ণুকে শ্রদ্ধা করে। ভগবান বিষ্ণু এখানে খুব উচ্চ পূজিত। বিষ্ণুর অবতার হচ্ছেন রাম।
সেই জন্য রাম রাজ্য যে কনসেপ্টটা, যে ধারণাটা আমাদের, যে রামরাজ্যে কী ছিল, রামরাজ্যে কোনো মহিলা বিধবা হতেন না, রামরাজ্যের ধারণা ছিল কারোর কোনো অসুবিধে হবে না, কোনো চুরি হবে না, কোনো অন্যায় হবে না, সেই ধারণাটাকে রামরাজ্য বলা হতো। এরা মনে করেন বিষ্ণুর এই অবতারে রাজা রূপে, রাম রাজা রূপে সেই রকম একটি রাজ্য বা সেইরকম একটি দেশের ভূমিকা বা ধারণা এদের কাছে খুব প্রিয়, এবং বিষ্ণু এদের কাছে অত্যন্ত প্রিয়। সেই জন্য বিষ্ণুর অবতার রূপী শ্রীরামকে এরা রাজা রূপে খুব মান্যতা দেন, এবং যে কারণে আজও মানে এটা এমন নয় যে আগেকার ঘটনা, এখন যিনি বর্তমান রাজা, বর্তমান থাইল্যান্ডের রাজা, তিনি রাজা দশম রাম রূপে নিজে, তার যখন করোনেশন হলো, যখন রাজ্যাভিষেক হলো, তখন তিনি এইভাবেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তো এই কাজ, এই জিনিসটা আজকের নয়, এই যে বিষ্ণুর যে প্রচলন, বিষ্ণুর যে ধারণা, এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে বহু প্রাচীন। মানে আপনারা যদি ব্যাংককেও আসেন, ব্যাংককে এসে যদি ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে দেখেন, দেখবেন সেখানে পঞ্চম শতাব্দী, ষষ্ঠ শতাব্দীর বিষ্ণু রয়েছে। তার ফলে বিষ্ণুকে যদি আমি জানি, তাহলে বিষ্ণুর অবতারকে আমি জানবো নিশ্চয়ই, এবং তার ফলে এই বিষ্ণুর অবতার রূপী রাম এদের দেশে খুবই মান্যতা পায়। দেখুন, থাইল্যান্ডের যে রামাকিয়েনের গল্প, সেই রামাকিয়েনের গল্পের সাথে আমরা যেভাবে পুরো রামায়ণের গল্প ভারতবর্ষের এক একটি প্রদেশের সঙ্গে যুক্ত, সেইভাবে আমরা পাবো না। কিন্তু থাইল্যান্ডের যে প্রাক্তন রাজধানী অযোধ্যা, যেটা আয়ুথিয়া নামে পরিচিত, সেই আয়ুথিয়াকে তৈরি করা হয়েছিল অযোধ্যার মতন করে। সেই জন্য আমাদের যে অযোধ্যা নগরী, তা সেই নগরী যেমন সরজু নদীর তীরে, সরজু নদীর যেমন একটা বড় ইম্প্যাক্ট সেই শহরের প্রতি, সেই অযোধ্যার প্রতি, ঠিক এইভাবে এরাও যখন এই আয়ুথিয়া শহর তৈরি করে, এই শহরও কিন্তু চাফরাওয়া নদীর ধারে, চাফরাও বা চাফরায়া নদীর ধারে, এবং এই নদীর ধারে যে এই শহরকে তারা তৈরি করেছিল, এই শহরকে একসময় বলা হতো যে ইস্ট অফ দ্য ভেনিস, ভেনিস মানে বলে তার বাণিজ্যায়ন এত বেশি হতো, এই অযোধ্যা বা আয়ুথিয়াতে সারা পৃথিবীর বাণিজ্য করতে লোক আসতেন, সারা পৃথিবীর স্কলাররা আসতেন। সেজন্য অযোধ্যা যেন রামের একটি রাজ্য, যেখানে সবাই খুব মান্যতা পাবে, এইভাবে আয়ুথিয়াকে করা হয়েছিল। কিন্তু এটি শুধু আয়ুথিয়ার সঙ্গে নয়, থাইল্যান্ডে রামায়ণের সঙ্গে সংযুক্ত আরও দু একটি জায়গা আছে। সেটির একটি জায়গার নাম হচ্ছে লোপবুড়ি, যেটাকে এনারা মনে করেন যে লবের পুরী ছিল, সেই লোপবুড়ি। আরেকটি হচ্ছে এখান থেকে, ব্যাংকক শহর থেকে একটু দূরে, সেটা ফিমাই বলে একটি জায়গা, এবং ফিমাই শহরটির নাম এসছে আসলে ভীমায়াপুরা থেকে। ভীমের শহরের নাম প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে গিয়ে এখন ফিমাই। আর এই ফিমাইতে যত প্রাসাদ আছে, যত মন্দির আছে, সব লিনটেলেতে, সমস্ত গ্যালারিতে আপনারা দেখতে পাবেন রামায়ণ আর মহাভারতের কাজ। রামায়ণের অনেক কাজ এই শহরগুলিতে রয়েছে। এইভাবে বুড়িরাম বলে আরেকটি জায়গা আছে, সেটাকে পুরীরামও বলা যেতে পারে, সেখানে আমি গেছি। সেখানে গিয়েও কিছু রামায়ণের খণ্ডাংশ সেখানকার মন্দিরে, প্রাসাদে দেখতে পেয়েছি। এইভাবে আপনারা বলতে পারেন যে বিভিন্ন জায়গাতে রামায়ণের প্রভাব দেখা যায়। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে ধারণা, মানে আমাদের দেশে রামায়ণকে নিয়ে আমরা যেভাবে ভাবি, এখানে যখন আমি এলাম গত 10 বছর ধরে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথম একটা উদাহরণ দিই। আপনারা যারা ব্যাংকক ন্যাশনাল মিউজিয়াম দেখেছেন, বা যদি এসে থাকেন, বা যদি ভবিষ্যতে আসেন, তারা দেখবেন ঢুকেই আপনারা দেখতে পাবেন 5.5 ফুটের একটি রাম মূর্তি, যেটি বলতে পারেন যে আমার এই রিসার্চের ক্ষেত্রে একটা ভীষণ টার্নিং পয়েন্ট। যে আচ্ছা, কই আমাদের দেশে এরকম রামের মূর্তি তো আমরা আমাদের মিউজিয়ামের সামনে দেখতে পারি না। একটা বৌদ্ধ দেশে সেখানে রামচন্দ্রের মূর্তি, এত বড় একটি মূর্তি মিউজিয়ামে রয়েছে। যদি আপনারা গ্র্যান্ড প্যালেসে যান, যেমন গ্র্যান্ড প্যালেস ঘুরতে আপনারা বহু লোক এখানে আসেন, সেই গ্র্যান্ড প্যালেসের ভেতরে খুব কম লোকই জানেন যে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে
থাই রামাকিয়েন, যেটা থাই রামায়ণ, সেই থাই রামায়ণের সম্পূর্ণ প্রায় 175 থেকে 177টি মিউরাল পেন্টিং সেখানে করা আছে, যে কিভাবে থাই রামায়ণ রয়েছে। ঘটনা হয়তো কিছু কিছু আলাদা, কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রামায়ণের গল্পগুলি রয়েছে। তারপর ধরুন এই যে রামায়ণ বা রামাকিয়েন, এদের 5 রকমভাবে আছে থাইল্যান্ডে। একটি তো লিটারেচার মানে সাহিত্যগতভাবে, সেটাকে রামাকিয়েন বই বলা হচ্ছে। আরেকটি হচ্ছে আমরা যেটাকে রামলীলা বলি, সেই রামলীলা এদের দেশে পরিচিত খন বলে, সেই খন নৃত্য হচ্ছে রামলীলা। এই খন এতটাই জনপ্রিয় এবং এর পেছনে রাজপরিবারের অত্যন্ত সহযোগিতা রয়েছে। রাজপরিবার থেকে প্রতি বছর এই খনের জন্য রয়্যাল খন বলা হয়, এবং শুনলে আশ্চর্য লাগবে যে এই রয়্যাল খনের টিকিট যেদিন ওপেন করা হয়, আপনারা তো শোনেন যে বিভিন্ন কনসার্টের টিকিট সঙ্গে সঙ্গে বুক হয়ে যায়, এই রয়্যাল খনের টিকিট সঙ্গে সঙ্গে বুক হয়ে যায়। আমি 6 বছর প্রথম থাকার যে 6 বছরের মধ্যে 5 বছর আমি টিকিট পাইনি, আমি 6 বছরের মাথায় গিয়ে টিকিট পেয়েছিলাম। 1 মাস ধরে এই রয়্যাল খন প্রোগ্রাম চলে, এবং সেটি একটি মানে আমি তো বলবো জীবনে অন্তত একবার দেখা উচিত, যে রামায়ণকে নিয়ে আগে আগে রাজপরিবারের সদস্যরা স্বয়ং করতেন। এখন এটি ন্যাশনাল থিয়েটার, যেটি থাইল্যান্ডের ন্যাশনাল থিয়েটার, ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামের পাশেই, সেখানে প্র্যাকটিস করা হয় এবং বছরে এটা একবার বিরাট করে হয়। এছাড়াও যেখানে আমাদের যে এরিয়াটাকে ফাওরাত বলে, চাইনিজ এবং ভারতীয় এরিয়া যেটা আছে, সেইখানে একটি হল আছে যেখানে প্রায় নিত্যদিন এই নাটকের এই রামলীলার অভিনয় হয়। এছাড়া যে কোনো অনুষ্ঠানে মানে জন্ম মৃত্যু বিবাহ যদি বলেন, সেখানে রামায়ণের অভিনয় এই দেশে হয়। তার ফলে এবং এই দেশকে কেন্দ্র করে মানে এই দেশের এই যে রামলীলাকে কেন্দ্র করে কত যে শিল্পী নাচে গানে, এখানে তো গান হয় না, এদের এক রকমের মডুলেশন হয় গলার, সেইভাবে এরা রামায়ণটাকে পাঠ করে এবং বিভিন্ন প্রাচীন বাদ্যযন্ত্র। তাহলে কি হচ্ছে, একটা শিল্প বেঁচে রয়েছে, একটা ঐতিহ্য বেঁচে রয়েছে, তাকে কেন্দ্র করে এতগুলো মানুষ কাজ করছে। রামায়ণকে ওরা এইভাবে দেখে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস, এখানকার থাই স্কুলে মানে গভর্নমেন্ট স্কুলে ক্লাস 1 থেকে 10 অবধি রামায়ণ পড়া আবশ্যক। এখানকার স্কুলে রামায়ণ পড়ানো হয়। এখানকার স্কুলের বাচ্চারা অন্তত পক্ষে রামায়ণের গল্প কিছুটা তো জানেই, কারণ এটা ওদের ম্যান্ডেটরি, এটা ওদের পড়তে হবে গভর্নমেন্ট স্কুলগুলিতে। এছাড়াও ধরুন আজকে রামায়ণকে কেন্দ্র করে এখানে মোকা বলে একটি গ্যালারি আছে, যেটি মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্ট, পৃথিবীর অন্যতম একটি আর্ট মিউজিয়াম। সেখানকার যিনি ওনার, যিনি মালিক, তিনি এতটাই প্রভাবিত হয়েছেন আমাদের এই মহাকাব্যকে নিয়ে, তিনি একটি গ্যালারির একটি প্রান্তকে পুরোপুরি রামায়ণের ছবি দিয়ে এবং বিভিন্ন দেশের রামায়ণ গ্রন্থ সংগ্রহ করে, রামায়ণকে দক্ষিণ পূর্ব এশিয়াতে এখানকার দেশগুলিতে রামায়ণে মাস্কের ব্যবহার হয়, কত রকমের মাস্ক এরা করে। তাহলে এটা একটা বিরাট শিল্প হচ্ছে, শিল্পের সঙ্গে সঙ্গে সাধনা রয়েছে, সব কিছু মিলিয়ে ভারতবর্ষের একটি মহাকাব্য এই থাইল্যান্ড দেশ অনেক উঁচুতে তার স্থান করে দিয়েছে। দেখুন, এটা খুব সত্যি কথা। আমাদের মনে হয় যে বোধহয় নতুন প্রজন্ম সেভাবে আর প্রাচীন এই জিনিসগুলোকে গ্রহণ করছে না। কিন্তু প্রথম হচ্ছে রামায়ণের মর্যাদা এবং রামায়ণের কাহিনীর যে ভ্যালু, সেই ভ্যালুটা এদের দেশে এখনও খুব বেশি করে মানা হয়। কারণ এশিয়ান কান্ট্রিগুলোতে, এশিয়ার দেশগুলিতে, বিশেষ করে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে দেখেছি, এরা এখনও পর্যন্ত শনি রবিবার হলেই যে যেখানেই থাকুক, এরা মা বাবাকে নিয়ে কোথাও না কোথাও যাবে। এরা মা বাবাকে, এদের কাছে পেরেন্টস, এই যে ব্যাপারটা, এই যে মা বাবা বা গৃহে যদি ঠাকমা থাকলেও ঘরে যদি দিদা থাকছেন, তাদেরকে ওরা কিন্তু সময় দেবে। এই যে একটা পারিবারিক ব্যাপার, এইটা এদের দেশে এখনো পর্যন্ত খুব ভালোভাবে আছে। এবং রামায়ণের যে গল্প, সেই গল্পের মধ্যে এরা যেভাবে রামচন্দ্রকে নেয়, তারা মনে করেন যে রাম তার স্ত্রীর জন্য যুদ্ধ করেছিলেন, স্ত্রীকে উদ্ধার করার জন্য তিনি যুদ্ধ করেছিলেন। তিনি তো রাজা ছিলেন, তিনি তো না করতেই পারতেন, রাজার তো বহু বিবাহ বা বহু স্ত্রী গ্রহণের কোথাও বাধা ছিল না। কিন্তু এদের কাছে
রাম একজন অত্যন্ত স্নেহের সন্তান, যে তার পিতার জন্য তার সব কিছু ত্যাগ করেছিল। সে ত্যাগী, আবার একই সঙ্গে সে বীর, সে তার স্ত্রীকে উদ্ধার করেছিল। এই কারণে, আর এই যে আপনাকে বললাম যে ছোটোবেলা থেকে এদের স্কুলে রামায়ণ পড়ানো হয়, বা এই যে এত রামায়ণ কেন্দ্রিক নাচ গান নাটক, যখন ধরুন পূর্বতন রাজা অত্যন্ত শ্রদ্ধেয় কিং রামা 9, রামা নবম যিনি ছিলেন, তিনি যখন তার শরীরত্যাগ হলো, যেদিন তার শ্রাদ্ধের কাজ হলো, সেই দিন সারা পৃথিবী দেখেছিল এই সনম লুয়াং এর একটি বড় মাঠ আছে, সেই মাঠে প্রায় 3000 শিল্পী একসঙ্গে রামায়ণকে অভিনয় করেছে। তার ফলে আমরা যদি এই থাই যে ন্যাশনাল থিয়েটার, আমাদের ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককের পাশেই, আপনি যদি সেখানে যান তাহলে দেখবেন একদম খুব আধুনিক ছেলে মেয়েরা, যাদের হাতে খুব দামি মোবাইল, যাদের মানে এখনকার মতন করে চুল টুলগুলো যেরকম কাটা রং করা, মানে যেটা একদম বর্তমান আধুনিক যুগ করছে, তারা কিন্তু ধুতি পরে রয়েছে। এদের একটা স্পেশাল স্টাইল আছে ধুতি পরার, সেই ধুতি পরে তারা সব রামায়ণ নাটককে প্র্যাকটিস করছে। আমি এরকম অনেক ছেলে মেয়েকে দেখেছি। তার ফলে আমি বলতে পারি না যে শ্রদ্ধা পুরোপুরি চলে গেছে, এরা খুব শ্রদ্ধার সঙ্গে এটাকে ধরে রেখেছে। এবং এখানে পরিবারেরও একটা ভূমিকা আছে। এখন যে পরিবারগুলোতে এই বিষয়ে চর্চা হয়, সেই পরিবারের ছেলেমেয়েরা আরও বেশি করে জানে, এবং সমস্ত ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এবং বহু অনুষ্ঠানে নিয়মিত তারা মিউজিয়াম ভিজিট করায়। এটা আমার দেখে খুব ভাল লাগে। রেগুলার আমাদের ব্যাংকক ন্যাশনাল মিউজিয়ামে আপনি দেখবেন যে প্রত্যেক দিন প্রচুর স্কুল কলেজের ছেলেমেয়েরা আসে, তাদের যে ঐতিহ্য, তারা সেই ঐতিহ্যটা তাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো আমার মনে হয় এইভাবে এরা আমাদের ঐতিহ্যকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে।